প্রিয় লিসেনার, আসসালামু আলাইকুম। ফিল দ্য রিয়েল ফেয়ার উইথ আস। আশা করি সবাই ভালো আছেন এবং ভালোর দলই আছেন। আমি আরজে মুন্না ফিরে এলাম আপনাদের মাঝে থার্সডে স্পেশাল ভয়েস সাক্ষীর নতুন এপিসোড নিয়ে। আজকের এপিসোড প্রেজেন্টেশন বাই প্রাণ পটাটা, রিলিজ বাই ভয়েস অফ হর। আমরা প্রতিবারই আপনাদের জন্য দুইটি করে ঘটনা সাজিয়ে নিয়ে আসি। আজকেও ঠিক সেই রকমেরই দুইটি ঘটনা সাজিয়ে নিয়ে আসলাম। এই দুইটি ঘটনার মধ্যে একটি ঘটনা হচ্ছে আমার ঘটনা, আর একটি হচ্ছে রাকিবুল ভাইয়ের ঘটনা। আমার ঘটনাটি আমার সাথেই ঘটে যাওয়া, আর রাকিবুল ভাইয়ের ঘটনাটি হচ্ছে রাকিবুল ভাইয়ের বন্ধুর সাথে ঘটে যাওয়া, যা তার নিজের চোখে দেখা। আপনারা অনেকেই আমার ঘটনা শুনতে চান, কিন্তু আমি আপনাদের ঘটনা সিলেকশন করতে করতে এবং প্রচার করতে করতে আমার ঘটনা আপনাদের সাথে শেয়ার করা হয় না। তাই আজকে একটা পজিশন নিয়ে আমি আপনাদের সাথে আমার ঘটনা, জানি না ভালো লাগবে কিনা, কিন্তু ইনশাল্লাহ ভালো লাগতেও পারে। যাদের সাথে এমন কোনো ভৌতিক ঘটনা বা প্যারানর্মাল ঘটনা ঘটেছে তারা অবশ্যই আমাদের এই ঘটনাগুলো বিশ্বাস করবেন। আর যাদের সাথে এরকম কোনো ঘটনা ঘটেনি কিংবা দেখেনি, তারা আমাদের চ্যানেলের ঘটনাগুলো গল্প আকারে শুনতে পারেন। আপনারা যারা আপনাদের সাথে ঘটে যাওয়া কিংবা আপনার শোনা জানা কিংবা আপনাদের আত্মীয় স্বজনদের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা যদি আমাদের সাথে শেয়ার করতে চান, তাহলে কি করতে হবে? তাহলে আমাদের অফিসিয়াল ইমেল অ্যাড্রেসে আপনি লিখে বা রেকর্ড করে যে কোনোভাবে পাঠিয়ে দিতে পারেন। আমাদের অফিসিয়াল ইমেল অ্যাড্রেস হচ্ছে voiceofarjmunna@gmail.com। স্পেলিংটা ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে ভালো করে কপি করে আমাদেরকে আপনি ইমেল করতে পারবেন। তাহলে চলুন ভয়েস সাক্ষীর সেই পুরাতন সুরে আমরা হারিয়ে যাই আমার ঘটনায়। প্রিয় লিসেনার, আমি এখানে আগেই বলে দিতে চাই যে এই ঘটনাটি আমি যখন অনেক ছোট, আমি যখন ক্লাস 1-এ পড়ি তখনকার ঘটনা এটি। তখনকার সাল কিংবা ডেট আমার মনে নেই, কারণ আমি তখন কিন্তু অনেক ছোট ছিলাম, সেজন্য আমার মনে নেই। কিন্তু স্মৃতিটা আমার রয়ে গেছে। জীবনে এমন কিছু হয় যার ডেট, তারিখ কিংবা সময় এগুলো মনে থাকে না, কিন্তু স্মৃতিটা মনে থাকে। ঠিক সেই রকমই আমার ঘটনাটি ঘটার একদিন আগে আমার বোন স্কুল থেকে ফিরে আসে 4টা কিংবা 4:30টার সময়। এই সময়টায় যখন বাসায় আসে আমাকে বলতেছে, চল মুন্না গোসল করে আসি। আমি বললাম যে তাহলে আমরা দুজনই যাব খালে। তো আমার বোন বলল কি যে আমরা তো দুজন না, আরও প্রায় 3-4 জন আছে, আমার বোনের ফ্রেন্ড। আব্বার একটা লুঙ্গি নেই আর তুই তোর জামা কাপড় নে। আমার বোনও সেরকমভাবে জামা কাপড় নিল এবং আমিও আব্বার একটা লুঙ্গি নিলাম। লুঙ্গি নিয়ে আমরা সবাই গোসল করতে গেলাম, খালেও নামলো, কিন্তু আমি পাড়ে দাঁড়িয়ে আসছিলাম। এখন আমার চাচা খুঁজতে বের হয়েছে, আমার বোন রে আর আমারে খুঁজতে বের হয়েছে। তো পায় না। আমার চাচা তো জানে না যে আমরা খালে গোসল করতে আসছি। তো তারপরে খুঁজতে খালের দিকে আসে। খালের দিকে এসে দেখে আমরা সবাই গোসল করতেছি, আমি উপরে বসে রয়েছি আর হলো আমার বোন তার বন্ধু বান্ধব গোসল করতেছে। এখন আমার চাচা কি করছে, হুট করে আমার পিছন থেকে আইসা আমার হাত পা ধরে আমার খালের মাঝখানে ফালিয়ে দিছে। পানিতে পড়ে আমি হাত পা নাড়াচাড়া করতেছি। চাচা তো আর বোঝে নাই যে আমি সাঁতার পারি না, এখনো সাঁতার শিখি নাই ভালো করে। তো চাচা ওটাও বোঝে না। চাচা বুঝছে যে আমি সাঁতার পারি, সেজন্য আমি বসে হয়েছি। মনে হয় আমার গোসল শেষ, সেজন্য আমি বসে হয়েছি। আমি তো হাত পা নাড়াচাড়া করতেছি আর পানি খাইতেছি। এমন সময় আমি আর শরীর নাড়াতে পারছি না। হঠাৎ করে আমি নিচের দিকে ডুবে যাই। এখন আমার বোন হঠাৎ করে উঠে বলতেছি, চাচা তুমি এটা কি করলা? ও তো ভালো করে সাঁতার জানে না। চাচাও তো হুমড়ি খেয়ে বললো, কি হলো? আমি তো জানি যে ও সাঁতার জানে ভালো করে, তাহলে ওকে ফালাইলাম, ও হাত পা নাড়াচাড়া করে নিচে ডুব দিয়ে গেল। এখন তো আর চাচার মন মানল না। আমার যেখানে ফালাইছে ওই এখানে অনেক খোঁজার চেষ্টা করছে, কিন্তু আমার পায় না। খুঁজা প্রায় 1 ঘন্টা খোঁজাখুঁজি, কিন্তু আমার আর পায় না। পরে তো বোন কান্নাকাটি শুরু করছে। বোন দৌড়ে গিয়ে মায়ের খবর দেয়, আব্বারে খবর দেয়। আব্বারাও আসে, আয়সা নিয়ে তারাও খোঁজাখুঁজি করে, কিন্তু পায় না। অবশেষে 1 ঘন্টা পর চাচা যেখানে ফালাইছিল আমারে, ওই জায়গায় আমার চাচা আবার ঠিক খুঁজে পায়। চাচা যখন ওই জায়গায় আবার ডুব দেয়, তখন তার পায়ের সাথে আমার হাতটা বাজার পর চাচা আবার ডুব দেয়। আবার যখন ডুব দেয় তখন হাতটা এক ছাটকানিতে নিয়ে আসে, দেখে যে আমি জীবিত। কিন্তু এখানে একটা প্রশ্ন ছিল আমার বাবা মার এবং আমার চাচার এবং আপনারা যারা শুনছেন
তাদেরও একটা প্রশ্ন থাকতে পারে যে 1 ঘন্টা পরও কিভাবে তার নিঃশ্বাস আছিল, কিন্তু কিভাবে বেঁচে আছিল। এগুলো আপনাদের মাঝে প্রশ্ন আসতে পারে, এগুলো আমাদের মাঝেও প্রশ্ন আসছিল। ওই যে কথায় আছে না যে আল্লাহ যাকে মারতে চান 1 নিমিষে মেরে ফেলতে পারেন, আর আল্লাহ যাকে বাঁচাতে চান যে কোনোভাবেই বাঁচাতে পারেন। তাহলে বুঝুন যে আমি 1 ঘন্টায় আমি ওখানে আটকে ছিলাম, আর আমার শ্বাস 1 ঘন্টা পরও চলছিল। তো এই কাহিনীটা শেষ। এই কাহিনী যখন শেষ হলো, অনেক ঝড়ঝাপটায় গেল, পানি পেট থেকে বের করা হলো, তো ঝড়ঝাপটা শেষ। তো তার পরের দিন আমার আব্বার আসতে দেরি হয়, মানে আমার আব্বার একটি ওয়ার্কশপের দোকান ছিল। ওয়ার্কশপ বলতে তো আমরা চিনি যেখানে শোকেজ কিংবা স্টিলের জিনিসপত্র বানানো হয়, ওইগুলো, তো ওইগুলোকেই বলে ওয়ার্কশপ। তো আমার আব্বা ওয়ার্কশপ থেকে রাত্রে মনে হয় 12টা কিংবা 12:30টার সময় আসে। আমার ওই সময় তো গড়ি ছিল না, খুব কমই করেছিল, তো 12টা 12:30 হবে এই সময়টায়। তো আমার আব্বা আসে, আসার পর আমি ঘুমেছিলাম, আমার মাও ঘুমেছিল, আমার বোনেরাও ঘুমেছিল। তো আব্বা আসে আর দরজা ঠক 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 করে, ওই দরজার ঠক ঠক নিতে আমারও ঘুম ভেঙে যায়। তো আয়সা দেখতেছে যে আমি উঠা বসে রয়েছি, আমার মাও আব্বার জন্য খাবার রেডি করতেছে। তারপর আব্বা বলতেছে আমার, চল তাহলে গোসল করে আসি। আমি বললাম কই যাইবা? আব্বা বলতেছে যে খালে। খাল মানে ওই যে খালটা যেখানে আগের দিন ঘটনাটা ঘটেছে, ওই খালটার কথা। তো আমি বললাম ঠিক আছে। আমিও আবার এক্সাইটেড, কারণ খালে গোসল করা আমার খুব ভালো লাগে। খালের পানিটা যখন স্রোত বয়ে যায় ওই সময়টা আমার আরও ভালো লাগে, দেখতে কিংবা নামতে অনেক ভালো লাগে। তো আমি বললাম যে আব্বা ঠিক আছে তাহলে চলো। আব্বা বলতেছে তাহলে আমি হারিকেনটা রেডি করি, হারিকেন জ্বালিয়ে তাহলে 2 বাপ বেটায় যাই। আমি বললাম ঠিক আছে। তো এরকম আমি হাঁটতে হাঁটতে আমরা 2 বাপ বেটা যাচ্ছি খালের উদ্দেশ্যে গোসল করার জন্য। তো আমি এখানে আরেকটু বলি, আমাদের ওই খালটায় যেতে গেলে একটা তাল গাছ, তারপর একটা হলো বাঁশবাগান, তারপর হলো খাল, তারপর আবার ওই খালে ওই পাশে আবার একটা বাঁশবাগান আছে। সবাই ওইটাকে একটু মেনটেন করে চলে, মানে অনেক ভয়ঙ্কর জিনিস ঘটে, তো সেজন্য মানে মেনটেন করে চলে। আমার আব্বা আবার কি করছে, ভালো জায়গা দিয়ে না আজকে গিয়ে ওই জায়গা দিয়ে যাওয়া শুরু করছে, মানে ওই জায়গায় গোসল করতে হইব এমন একটা ডিসিশন নিছে। পরে 2 বাব্বাটা খালে ওই জায়গায় গেলাম। আব্বা বলতেছে তাহলে তুই দাঁড়া, আমি তাহলে 3-4 ডুব দিয়ে উঠে পড়ি। আমি বললাম ঠিক আছে আব্বা, আমি হারিকেন নিয়ে দাঁড়াইলাম, তাহলে তুমি 3-4 ডুব দিয়ে তাড়াতাড়ি উঠে পড়ো। আব্বা বললো ঠিক আছে। আব্বা নামলো, শোয়েল কচলাইলো, কচলানোর পর আব্বা বলতেছে আমি ডুব দিলাম। আমি বললাম ঠিক আছে দাও। ওই যে আমি বাঁশবাগানের কথা বললাম যে খালের ওই পাশে একটা বাঁশবাগান আছে, এখন এটা কাহিনী শুরু। তো আব্বা যখন প্রথম ডুব দিছে তখন আমি একটা হালকা বাতাস অনুভব করলাম, ঠান্ডা শীতল বাতাস। আমি অতটা গায়ে লাগাই নেই, ধরো যেটা আমি ছোট ছিলাম অতটা কি গায়ে লাগাই বলেন। তারপরে আব্বা যখন ডুব দিয়ে উঠলো, আব্বা আমার দিকে তাকাইলো, দেখতেছে আমি একটু শান্ত মাথায় দাঁড়িয়ে রয়েছি। পরে আব্বা বলতেছে তাহলে আমি 2য় ডুব দিলাম। আমি বললাম ঠিক আছে দাও। 2য় ডুব যখন দিল, ওই যে বাঁশবাগান, ওই বাঁশবাগানটা দেখতেছে দুলতাছে, মানে বাতাস নাই কিচ্ছু নাই, কিন্তু মনে হয় এমন জোরে হইতেছে বাঁশবাগানটা প্রচন্ড, মানে জলা জ্বলতেছে, এরকম একটা অবস্থা। আমি তাও মানে এতটা গায়ে লাগাই নাই। পরে আব্বা আবার উঠলো। আব্বা যখন উঠলো, উঠে দেখে যে আমি ওই বাঁশবাগানের দিকে তাকিয়ে আছি। আব্বা এখন কিছু বুঝছে যে আমি কিছু দেখতেছি। তা আব্বা একটু জোরে শব্দ করে বললো যে আমি 3য় ডুব দিলাম। আমি বললাম ঠিক আছে দাও। যখন 3য় ডুব দিল, আমি ওই বাঁশবাগানের মাথার উপরে দেখলাম মাথা ছাড়া হাত পায়ের নখগুলো এতটা বড় বড় বিচ্ছিরি, আর ওর যে একটা শরীরের গন্ধ, ওই গন্ধটা আমার দিকে এগিয়ে আসছে। আমি চোখ বড় বড় করে ওটার দিকে তাকিয়ে রয়েছি। পরে আব্বা বলে যেটা চিল্লানি দিছি, আব্বা যে ওই যে 3য় ডুব দিছে পানির নিচে, ওইখান থেকেও শব্দ পাইছি যে আমি আব্বা করে একটা চিল্লানি দিছি। আব্বা হইমই করে উঠলো, উঠে বলতেছে কি হয়েছে। আমি বললাম আব্বা এইরকম ওই বাঁশবাগানের মাথায় আমি হাতে বড় বড় নখ, মাথা নাই, এরকম একটা অবস্থায় মানুষ দেখছি। আব্বা বলো কিছু না, চুপ থাক, চল 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 জায়গা, চল চল তাড়াতাড়ি চল। আমি বললাম যে আব্বা দৌড়াও দৌড়াও। তখন তো আমি ছোট, আমি বললাম যে আব্বা খালি দৌড়াও দৌড়াও। আব্বা তো শান্ত মতনই আমার হাতটা ধরে হাঁটা শুরু করলো। এখন ওই যে তাল গাছ, বাড়ি থেকে আসার আগে যে একটা তাল গাছের কথা বললাম, ওই তাল গাছের মাথায় আবার ওই জিনিসটা আমি দেখছি। আমি তো আবার চিল্লানি দিয়ে উঠলাম।
আব্বা আমার কোনোভাবে কুলে নিয়ে এই যে দোষ শুরু করলো, এক দৌড়ে বাড়িতে, হাড়ি কিন্তু তার হাতেই ছিল, এক দৌড়ে বাড়িতে আইসা পড়ছে। আব্বা বলতেছে যে যাই হয়েছে চুপ থাক, কোনো ভয় পাবি না, আমি আছি, টেনশন নেই। আমরা যতটুকু বুঝতে পারছি, কারণ ক্ষতি করলে আগেই করতে পারতো, তোর একলা পাইয়েই ক্ষতি করতে পারতো, কিন্তু যেহেতু ক্ষতি করে নাই তার মানে এখনো কোনো ক্ষতি করবে না। আমি বললাম ঠিক আছে, আমি একটু সাহসী, আমার জীবনে যতগুলো ঘটনা হয়েছে আমার অতটা কোনো ইফেক্ট পড়ে নাই, কারণ ওই যে আমি ভয় পাই নাই, এইটা হলো মেইন কারণ। তো ওই রকমের অবস্থায় আমার প্রায় 5 দিন জ্বর ছিল, বেশিটা জ্বর ছিল না, তারপর আমি ঠিক হয়ে যাই। এই ছিল আমার ঘটনা, প্রিয় লিসেনার। জানি না আপনাদের কাছে কেমন লাগছে, কতটুকু ভালো লাগছে, কতটুকু ভালো লাগে নাই। তা আমি অনেকই শেয়ার করতে চাই কিন্তু পারি না, তো আজকে কিন্তু আমি শেয়ার করলাম, আপনাদের কথা রাখলাম। প্রিয় লিসেনার, এখন আমরা চলে যাব ভয়ের সাক্ষী সর্বশেষ এবং লাস্ট ঘটনায়, মানে দ্বিতীয় ঘটনায়। আর এই ঘটনাটি হচ্ছে রাকিবুল ভাইয়ের ঘটনা। রাকিবুল ভাইয়ের ঘটনাটি তার বন্ধুর সাথে ঘটে যাওয়া এবং তার সামনেই ঘটে যাওয়া, এবং তার ভয়েস রেকর্ডে আমাদের কাছে ঘটনা রেকর্ড করে পাঠিয়েছেন। আশা করি আপনাদের কাছে ঘটনাটা ভালো লাগবে এবং ভয়ও লাগতে পারে। তাহলে চলুন ভয়ের সাক্ষী সেই পুরাতন সুরে তারই ভয়েসে আমরা ঘটনাটি শুনে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম, ঢাকা শ্রীনগর মুন্সিগঞ্জ থেকে আপনাদের সাথে আছি। আমার সামনে আমার বন্ধুর সাথে কিছু ঘটে যাওয়া অন্যরকম এক কাহিনী। তো আমরা একই মাদ্রাসায় পড়ালেখা করি, তো হঠাৎ করে আমার একটা চাকরি হয়, আমি এক মাদ্রাসা থেকে এক মসজিদে চাকরি নেই। তো কয়েক মাস যাওয়ার পরে আমি ওকে বলি যে বন্ধু, আজকে আমার মসজিদে আয়, আমরা দুইজন একসাথে একটু গল্প করি, খাওয়া দাওয়া করি। সে আসে, আমার মসজিদে আসে এবং আমরা দুইজন গল্প করি, খাওয়া দাওয়া করি। তো হঠাৎ করে ও আমাকে বলে যে বন্ধু, আমি একটু বাইরে ছাদে থেকে একটু ঘুরে আসি। তা আমি কইলাম একটু সাবধানে যাইস, আশেপাশে জায়গাটা ভালো না বেশি, আবার কবরস্থান আছে, একটু সাবধানে। তো ও বলল যে কোনো সমস্যা নেই, ঠিক আছে, আমি এখানে আছি, একটু কথা বলবো বাড়িতে। তো এইটা বলে ও বাইরে চলে গেল। তো মসজিদের চারোদিকেই সিসি ক্যামেরা লাগানো আছে, তো আমি মনিটরের সামনেই বসেছিলাম, ক্যামেরায় সব কিছু দেখতে পারতাছিলাম আমি। তো 10-15 মিনিট যাওয়ার পরে হঠাৎ করে দেখলাম ওর দৃষ্টিভঙ্গি যেন কেমন যেন হয়ে যাচ্ছে। ও ক্যামেরার সামনে ওরে আমি দেখতাছি যে ওর মন মানসিকতা কেমন যেন। আমি যতক্ষণ আমার সাথে ও ছিল এতক্ষণ আমরা দুইজন ভালোই ছিলাম, গল্প করতেছিলাম, ভালোই ছিলাম। কিন্তু হঠাৎ করে দেখি ও ফোনে কথা বলতেছে, তার মাঝখানে অন্যরকম। তো ও আবার যে মাদ্রাসায় পড়ালেখা করে, আমি যেই মাদ্রাসায় একসাথেই পড়ালেখা করছি, ওই মাদ্রাসায় আমার এক বড় ভাই পড়ালেখা করে। তো ও আসার প্রায় 1.5 ঘন্টা পরে আমার ভাই আমাকে ফোন দিয়ে বলতেছে যে তুই ওরে নিয়ে গেছিস কিনা, ওরে কে লেগে নিছিস বা হ্যান ত্যান। ভাই আমার সাথে রাগারাগি করতেছে। তো আমি বুঝতে পারলাম না যে কিসের জন্য আমার ভাই আমার সাথে আজকে রাগারাগি করতেছে ফোনে। আমি ভাবতেও পারলাম না যে এমনটা ও তো আগে কোনো সময় করে নাই আমার সাথে রাগারাগি ঝগড়া। তো আমার ভাইয়া আমাকে বলতেছে যে ওর সাথে নাকি জিন আছে 114টা। আবার হইলো আমি ওকে আমার মসজিদে নিয়ে আসছি, পাশে কবরস্থান আছে, কাজটা আমি ঠিক করি নাই, তাড়াতাড়ি ওরে দিয়ে যা মাদ্রাসায়, নাতে অন্য কিছু হইতে পারে, পরে ঝামেলায় পড়মু, এমনটা আমার ভাইয়া আমাকে বলতাছে। তো ভাইয়ের কথা শুই না আমি যখন ক্যামেরার দিকে তাকাইলাম, তো ওর অবস্থা অনেকটাই খারাপ ছিল। তো দেখতাছিলাম ও কিরকম যেন অদ্ভুত অদ্ভুত কাহিনী করতেছিল। আমি ওর দিকে তাকাইলাম ভালোভাবে ক্যামেরাতে, যে দেখলাম ওর ভিতরে কেমন যেন একটা অনুভূতি, কেমন যেন একটা আশ্চর্য একটা বিষয় আমি বুঝতে পারছি। তো আমার ভাইয়ের ফোনের আওয়াজে তখন আমি সাথে সাথে বাইরে গেলাম, ওকে ডাক দিলাম যে বন্ধু আয়, ঘরে আয়। ওকে বারবার আমি বললাম, ও আমার কথা শুনতেই আসে না, আমার কথার কোনো গুরুত্বই দিতেছে না। যখন আমি ওর হাত ধরছি যে চল ঘরে চল, ও আমাকে এমনভাবে ঝাড়ি দিছে, এমনভাবে মানে ঝাড়ি দিয়ে ফেলাইছে, আমি ফ্লোরে পড়ে গেছি। তো আমার আর বুঝতে বাকি নাই, ভাইয়া আমাকে যেটা বলছে এটাই সত্যি যে ওর সাথে জিন আছে। কিন্তু আমি জানতাম না যে ওর সাথে জিন আছে 114টা, আমি এটা ধারণাও করি নাই আগে কখনো, আমি জানিও না। ওর সাথে আমার 2 মাস ধরে মেলামেশা, বন্ধুত্বর পরিচয় 2 মাস ধরেই, কিন্তু আমি বুঝতেই পারি নাই যে ওর সাথে জিন আছে, বা ও আমাকে কখনো বলে নাই এই কথা। তো
তো আমি সাথে সাথে আমি ঘরে আসতে চাইলাম ফোনটা নেওয়ার জন্য, হুজুরের কাছে ফোন দেওয়ার জন্য। হুজুরে আবার এইসব পারে জিন সারাইতে। তো এমন সময় দরজার সামনে আইসা শুধু দরজাটা আমি ধরছি, আর আমি সাথে সাথে আবার ফ্লোরে পইরা গেছি। বুঝলাম না কিসের জন্য পড়লাম, কিন্তু আমার মনে হইল যে কেউ আমাকে ধাক্কা দিছে, এমনটা আমার মনে হইল। তারপর আমি 2 থেকে 3 সেকেন্ড পর যখন পিছনের দিকে তাকাইলাম ওর দিকে, তো আমি ওকে দেখতে এমন অবস্থা পাইলাম, মসজিদের সাথেই লাগানো একটা নারিকেল গাছ ছিল। ও মুহূর্তের ভিতরে গাছের উপরে উঠে গেল। আমি বুঝলাম না কিভাবে হইলো, এটা কিভাবে সম্ভব। আমি তো চিন্তা করতে করতে শেষ। তো আমি রুমের ভিতরে আসলাম, হুজুরকে তাড়াতাড়ি ফোন দিলাম। ওকে নিয়ে আসতে আসতেই ও দেখি আমি ক্যামেরায় দেখতে পারতাছিলাম। ক্যামেরার সামনে আইসা হুজুরকে ফোন দিলাম, হুজুর এই অবস্থা। আমি তো এক ছাত্র ভাই নিয়ে আসছিলাম, ওর সাথে নাকি জিন আছে। পরে ভাইয়া ফোন করে আমাকে বলল। এখন সত্যি ও একটু বাইরে গেছিলো, তারপরে দেখি ওর সাথে এই অবস্থা হয়ে গেছে, ওরে মনে হয় জিনে ধরছে। তো আপনি একটু তাড়াতাড়ি আসেন। তো তারপরে হুজুরে তাড়াতাড়ি আসলো মসজিদে। আসার সাথে সাথেই হুজুরে আসতে আসতেই আমি দেখতাছি ক্যামেরার ভিতরে যে ও বাইরে কি করতেছে না করতেছে। চতুর্দিকেই সিসি ক্যামেরা লাগানো। তো এমন সময় দেখলাম কবরস্থানে যেই ঘরে লাশ রাখা হয় রোদে বা বৃষ্টির ভিতরে, যেই ঘরের ভিতরে লাশ রাখা হয়, ওই ঘরের উপরে আমি বুঝতেই পারলাম না, আমি পুরো ভয়ে শেষ হয়ে গেলাম। পরে আমি দরজা আটকায়া ভিতরেই বসে রইছি, আর ওর এই কাহিনীগুলো শুধু দেখতাছি। পরে তো আমি পুরোটাই ভয়। পরে হুজুর আসলো, হুজুর এসে আমাকে ডাক দিল, আমি দরজা খুললাম। তারপরে আমাকে নিয়ে ওখানে চলে গেল, কবরস্থানে চলে যায় ওকে নামাইলো। তখন রাত বাজে 10টা, 10:30 এরকম সময়। পরে যেভাবেই হোক হুজুর ওকে নামাইলো, নামায়া ওরে জোর কইরা আমরা 2জন ধইরা, আমাদের সাথে আরও 2জন ছিল, আমরা 4জন ধইরা ওকে রুমে নিয়ে আসলাম। রুমে নিয়ে আসার পরে ওকে জিজ্ঞেস করা হলো যে কে তুই, কোথা থেকে আসছোস, তোদের বংশ কি, তোদের নাম কি, তোরা কই থাকোস, এগুলো হুজুর ওদেরকে জিজ্ঞাসা করতেছে। যখন জিজ্ঞাসা করলো যে তোর নাম কি, বলে আমার নাম আমি বলবো না, আমার একজন মালিক আছে, আমরা 114 জন ওর সাথে আছি, একসাথে 14 জন, 114 জন ওর সাথে আমরা আছি। তো হুজুরে বললো যে ওকে কিসের জন্য ধরছোস, কিসের জন্য ধরছোস, বল তাড়াতাড়ি, আমার হাতে সময় নেই, এক জায়গায় যাইতে হবে। তো ও তখন উত্তর দিল যে আমি কিছুই বলতে পারবো না, আমার যে রানী আছে, যে রানীমা আছে, সে ঘুমায় রইছে, সে ঘুম থেকে উঠলে তারপরে বলবে কিসের জন্য ওকে ধরছি। তো হুজুরে বলল যে তোরে 2 মিনিট সময় দিলাম, তোর রানীমারে তাড়াতাড়ি ওর উপরে ভর করতে, আমি ওর সাথে কথা বলবো, না হলে কিন্তু বিপদ হবে। এই কথা বলার পর ওই জিনটা তো শুনতাছে না, শোনেই না, কোনোভাবেই শুনতাছে না, হুজুরের সাথে খারাপ বিহেভ করতেছে। পরে হুজুরে আমাদের ভিতরে একজনকে বলল তোরা গরুর গোস্ত যে খায় আসছস, ওর নাকের সামনে হাতটা নিয়ে একটু সংজ্ঞা। হাতটা যেই জিনের সামনে সংজ্ঞানো হয়েছে, জিন পুরো ভয়ে উতাল পাতাল করতেছে, কেমন যেন ছটপট করতেছে যে আমি এখনই ডাক দিতাছি, আমাকে 2 মিনিট সময় দেন, আমি এখনই ডাক দিতাছি। এই কথা বলে আর রানীমাকে ডাক দিল, কেমন যেন কথা বলতেছিল। তো হুজুরে বলল যে তোকে আরো 1 মিনিট সময় দেওয়া হলো, তুই হাত মুখ ধুইয়া তারপরে কথা বল আমার সাথে। তো হুজুর জিজ্ঞেস করলো, ও যখন হাত মুখ ধুয়ে আসলো, তারপরে হুজুরে জিজ্ঞেস করলো যে এবার বল কিসের জন্য ওরে ধরছস, কি এমন অপরাধ করছে ওই যে ওর শরীর থেকে তোরা যাইতাছস না। তখন বলল যে ওর বাড়ি হইল চাঁদপুর, ওখানে নাকি ও একদিন রাতের বেলা উঠছিল প্রস্রাব করার জন্য, আর ওইখানে নাকি ওই জিনেরা মিটিং করতেছিল। যেইখানে মিটিং করতেছিল ওইখানেই নাকি ও প্রস্রাব কইরা দিছে। ওখানে সুপারি বাগান ছিল, সুপারি বাগানের প্রস্রাব যখন করছে, তো ওই প্রস্রাব নাকি ওদের শরীরে যায় লাগছে। তো প্রস্রাব ওদের শরীরে লাগার পরে ওরা অনেক রাগ হয়ে গেছে, অনেক অভিমান করছে, তার জন্য নাকি ওরে ধরছে। এটা হলো 2021 সালের কাহিনী। তারপরে হুজুরে বলল যে ওকে ছাইরা দে, চইলা জানাতে তোদের ক্ষতি হয়ে যাবে। ওরা তো কোনোভাবেই মানবে না যে না ওকে ছাড়বো না, ওর সাথেই থাকবো, ওর শাস্তি ওকে পাইতেই হবে, আজীবন ওর সাথেই থাকবো। তো হুজুর বলল যদি ছাড়স তাইলে তোদের অবস্থা খারাপ হবে, তোদের মতন জিন আমি অনেক আটকাইছি। তো এই কথা হুজুর বইলা মাটিতে আঘাত করা শুরু করলো, কি যেন পইরা। সাথে সাথেই জিনগুলা উত্তর দিল যে না, আমাদেরকে ছাইরা দেন, আমরা ওকে আর ধরবো না, কোনো সময় আর বিরক্ত করবো না, আর ডিস্টার্ব করবো না, আমাদেরকে আপনি ছাইরা দেন, মাফ করে দেন, আমাদের ভুল হয়ে গেছে।
তারপরে হুজুর বলল, তোদেরকে ছাড়তে পারি, একটা শর্ত আছে, এই শর্ত যদি মানস তাইলে তোদেরকে আমি ছেড়ে দিব। তো ওরা বলল, ঠিক আছে, কি শর্ত আমাদেরকে বলেন। তো হুজুর বলল যে আমার এক জোড়া চামড়ার জুতা আছে, এই জুতাটা তোরা দাঁত দিয়ে কামড়ায় ছিঁড়া চইলা যাবি, আর কবরস্থান গেটের সামনে একটা নিম গাছ আছে, ওইখান থেকে একটা ডাল ভাঙা থুইয়া যাবি, তাইলেই তোদেরকে আমি ছেড়ে দিব। তো হুজুরের কথাতে ওরা রাজি হয়ে গেল যে জুতা ছিঁড়বে এবং নিম গাছের ডাল ভাঙবে। এটা হলো ওদের সাক্ষী ছিল। তারপরে হুজুরে বলল, তাইলে যা, তোরা ওরে সাইরা দিয়া চইলা যা, তাইলে তোদেরকে আর কোনো সময় ধরবো না, বিরক্ত করব না, আর ওরে কোনো সময় তোরা ধরবি না আর বিরক্ত করবি না। যখন একজন চামড়ার জুতা ছিঁড়া চইলা যেতে রইছিল, তখন হঠাৎ করে আমরা দেখলাম হুজুরে একটা কাচের বোতল নিয়ে আসছিল। তো এই কাচের বোতলের ভিতরে একটা জিনকে আটকায়া ফেলাইছে। কিভাবে আটকাইলো, কেমনভাবে আটকাইলো তাও দেখলাম না, বুঝতেও পারলাম না। হুজুরের মুহূর্তের ভিতরেই এইটা আটকায় ফেলাইলো, যেন পরবর্তী সময়ে ওরা যদি আক্রমণ করে তো এটার বদলে ওদেরকে কষ্ট দিবে এই জিনের মাধ্যমে, এইরকমটা ভাবছি তখন। এইটাই হলো আমার জীবনের ফার্স্ট নিজ চোখে দেখা। এরকম আরও ঘটনা দেখছি, কিন্তু এটাই হলো ফার্স্ট। তো আমি এটার দ্বারা এটাই বুঝাইতে চাইতেছিলাম যে কেউ যেন একা বা কারো সাথে রাতের বেলা কোনো অলৌকিক জায়গায় একা একা না যায়, নিজেকে বেশি সাহসদারি না দেখায়। যখন ও আমার সাথে ছিল, যখন ওকে প্রথমবার আঘাত করছে, তখন আমাকেও আঘাত করছিল। আমি ফ্লোরে পইরা যাই যখন, তখন ইচ্ছা করলে ওরও ক্ষতি করতে পারতো, আমারও ক্ষতি করতে পারতো। এমনটা যেন আপনাদের সাথে, আমার সাথে, কোনো কারো সাথেই যেন না হয়। আর কবরস্থানে আমরা যেন একা একই কেউ না যাই, এইরকম যদি কারো সাথে থাকে তো আমরা সবাই সতর্ক হয়ে যাইতে চাই। এটার দ্বারা আজকে এটাই আমি বুঝাইতে চাইলাম যে একা কেউ বের হব না, একা কেউ থাকবো না। কোনো জায়গায় গেলে রাতের বেলা কাউকে সাথে করে নিয়ে যাব, যেন ভয়টা যেন কাটানো যায়। আর ওরা কিন্তু সবাই হিন্দু ছিল, 114টা জিন। তার ভিতরে হুজুরের নাম জিজ্ঞেস করছিল, একটার নাম গীতা রানী, এরকম অনেকগুলো নাম বলছিল, আমার সবকটা নাম মনে নেই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলা থেকে আপনাদেরকে আমাকে হেফাজত করুক, এটাই সবার কাছে আমরা কামনা করি ইনশাআল্লাহ। প্রিয় লিসেনার, এতটুকুই ছিল রাকিবুল ভাইয়ের ঘটনা। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে, এবং কতটুকু ভালো লেগেছে, কতটুকু ভালো লেগেনি, কতটুকু ভয় লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। এবং ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি কোথা থেকে শুনছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আরেকটি ছোট্ট রিকোয়েস্ট করি আমি, আপনারা যা আমাদের চ্যানেলের ঘটনা শুনেন তা অবশ্যই আপনাদের পরিবার কিংবা আপনাদের বন্ধু বান্ধবের সাথে আমাদের চ্যানেলের লিঙ্কটা শেয়ার করতে পারেন। তাহলে কি হবে, আমাদের সাবস্ক্রাইবের কোনো দরকার নেই, আমাদের ঘটনার প্রয়োজন, আমাদের বাস্তব ঘটনার প্রয়োজন। সেজন্য আপনারা শেয়ার করতে পারেন, তারা অবশ্যই শেয়ার করতে পারে এবং আমরা নিত্য নতুন নতুন ঘটনা আমরা পেতে পারি। সেজন্য অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন। তাহলে আজকের মতো আমি আর যে মুন্না বিদায় নেই। আপনার জন্য দোয়া রইলো, আপনার পরিবারের জন্য দোয়া রইলো, আমার জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। এবং সর্বশেষ কথা হলো, সময় পেলে নিজেই নিজেকে ভালোবাসুন, কারণ অবহেলা তো অনেকেই করে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।